আপনারা যে আপনাদের গবেষণামূলক বই আছে, আপনি এবং শামসুল আলম চঞ্চল মিলে যে বইটা লিখেছিলেন আর্যজন ও সিন্ধু সভ্যতা, এই বইটাতে আপনারা যে প্রচলিত একটা ইতিহাস বলা হয় যে আর্যরা সিন্ধু সভ্যতায় মধ্যপ্রাচ্য এশিয়া বা এরকম কোন একটা জায়গা থেকে এসেছিল, এরকম একটা তত্ত্ব আছে। আবার আরেকটা তত্ত্ব আছে যে আর্য অভিগমন তত্ত্ব, মানে আর্য আক্রমণ তত্ত্বটা তারা হয়তো মানেন না, কিন্তু আর্য অভিগমন তত্ত্ব বলতে চান। তো এই তত্ত্বগুলো মানে একই, এই তত্ত্বটাকেই মূলত আর্যরা বাহিরের এই তত্ত্বটাকেই মূলত আপনারা এই গ্রন্থে নাকচ করেছেন মূলত। এই গ্রন্থ বলতে খালি এই একটা গ্রন্থ না, মানে আপনারা মূলত এটাকে নাকচ করেছেন। হ্যাঁ, আমরা আমাদের বিভিন্ন গ্রন্থে, আচ্ছা, বিভিন্ন লেখায় এটা নাকচ করেছি। হ্যাঁ, বিভিন্ন লেখাতেও এটা আপনারা নাকচ করেছেন। আমি আপনার কাছে জানতে চাই যে এটা আসলে আপনারা কিসের ভিত্তিতে এটা আপনারা বলছেন যে আসলে আর্যরা বহিরাগত না? এটা আমি একটু দর্শকদের বইটা আসলে দেখিয়ে নিতে চাই। বইটার নাম হচ্ছে আর্যজন ও সিন্ধু সভ্যতা, শামসুজ্জাহা মানিক ও শামসুল আলম চঞ্চলের যৌথভাবে লেখা, এবং বইটা হচ্ছে বদ্বীপ প্রকাশনীর থেকে প্রকাশিত হয়েছিল। আওয়ামী লীগ সরকার 2016 সালে এই প্রকাশনাটা বন্ধ করে দেয়, আওয়ামী লীগ সরকারের আমলে। এই প্রকাশন বন্ধ করে দেয়, বদ্বীপ প্রকাশন। এইটা হচ্ছে সেই 2016 সালের 15 ফেব্রুয়ারি। 15 ফেব্রুয়ারি। হ্যাঁ, আমাকে, আমি তখন খুব অসুস্থ ছিলাম, আমাকে গ্রেপ্তার করলো আওয়ামী লীগ সরকারের পুলিশ। শামসুল আলম চঞ্চলকে গ্রেপ্তারও করেছিলেন আপনাদের, এবং একজন বইয়ের জন্য প্রকাশ করার জন্য গ্রেপ্তার করেছিল বা প্রকাশন বন্ধ করেছিল। সে বইটার নাম হচ্ছে ইসলাম বিতর্ক। এই বই ছাপানোর জন্য প্রেসের যে মালিক, তাকেও গ্রেপ্তার করেছিল। আমাদের তো 3 জনকে জেলে নিয়ে গিয়েছিল, আমাকে 8.5 মাস জেলে রেখেছিল। চঞ্চল, তারপরে প্রকাশক, এরাও জেলে ছিল কিছুদিন, আর কি জেলে ছিল সবাই। তো প্রকাশনটাও ধ্বংস হয়ে যায়, ধ্বংস করে দেয়, সব বই লুটতরাজ করে নিয়ে গেছিল, আরো জিনিসপত্র, কম্পিউটার যা পেয়েছে আর কি। আমার বাসা থেকে নতুন প্রায় কম্পিউটার, মোটামুটি আমার জন্য দামি কম্পিউটার, এগুলো লুট করে নিয়ে চলে গেছিল। এগুলো কিছু পাই নাই আর। তো এইটা হচ্ছে মানে প্রকাশনের হিসেবে, কাজে বাইরে বাজারে পাওয়ার কারণ নেই। এইটা হচ্ছে সোকল্ড সেকুলার আওয়ামী লীগের কাজ, সেকুলার না, গণতান্ত্রিক সেকুলারিজমের পরিচয়। এইভাবে আওয়ামী লীগ, এইভাবেই আওয়ামী লীগ লুটতরাজ করে পেয়েছে, দেশ চালিয়েছে এভাবেই। এটি হচ্ছে আওয়ামী লীগ। যাই হোক, ওটা ভিন্ন প্রসঙ্গ। আর্যজন মানে আর্যদের সম্পর্কে আমার মূল্যায়নটা হয়েছিল 1989 সালে ঋগ্বেদ পড়তে গিয়ে। প্রথম যখন আমি প্রণালীবদ্ধভাবে সিস্টেমেটিক্যালি আমি ঋগ্বেদ পড়তে গেলাম, তার আগে ঋগ্বেদের খুচরা মন্ত্র এখানে সেখানে কিছু পড়েছিলাম, তাদের বুঝতে পারিনি তেমন কিছু। কনক্লুড এমনি মনে হয়েছিল যে যারা ঋগ্বেদের মন্ত্র রচনা করছে তারা পণ্ডিত মানুষ, এইটুকু, এর বেশি কিছু মনে হয়নি। আর আর্যরা কি করে, বহিরাগত আর্য, পশুপালক জানি, যাযাবর জানি, যুদ্ধবাজ জানি, তারা কিভাবে এত উন্নত মন্ত্র রচনা করে, এগুলো প্রশ্ন একটু একটু মাথা উঠে দিত না তা না, কিন্তু সিস্টেমেটিক্যালি না পড়লে তো হয় না। আমার হাতে তো পূর্ণাঙ্গ কোনো গ্রন্থ ছিল না, একাধিক মন্ত্রও ছিল না, ওইভাবে আমি পড়ি নাই আর কি। 1989 সালে আমি হাত দিতে গিয়ে আমি হতভম্ব হই। আমি দেখি এটা শুধু উন্নত না, সুউন্নত সভ্যতার অধিকারী মানুষদের রচনা। এইটা আমার কাছে ঋগ্বেদ মনে হলো পড়ে। ঋগ্বেদ পড়া শেষ করলাম, 10 মণ্ডল। আমি একেবারে সুনিশ্চিত হলাম যেগুলো সব গাল গল্প, এই যে বহিরাগত আর্য আক্রমণ, অত বাইরের থেকে এসছে। আমি যখন পড়েছিলাম তখন বহিরাক্রমণটাই জনপ্রিয় ছিল, বহিরাগমন, বাইরে থেকে এসছে, এইটা জনপ্রিয় তখন হয়নি। এটা পরে হয়েছে, পরবর্তীকালে অভিগমন হয়েছে, আক্রমণ আর মাইগ্রেশন হচ্ছে যখন আর টেকানো যায় না। সিন্ধু সভ্যতা তো ওইভাবে ধ্বংসের নিদর্শন, বহিরাক্রমণের চিহ্ন ওইভাবে পাওয়া যাচ্ছে না, তাহলে কি করা যাবে? তখন বহিরাগমনের, মাইগ্রেশনের, অভিবাসনের তত্ত্ব হাজির করা হলো, একদল পণ্ডিত ওই কাজে নামলো। তবুও তাদেরকে আর্যরা যে বহিরাগত এটা প্রমাণ করতে হবে,
এটা বলতে হবে তাদেরকে। এইটা ধরে নিয়ে তারা ইয়ে করলো, ওই ব্যাখ্যাগুলো হাজির করলো। আসলে আর্যদের সঙ্গে বহিরাগমন বহিরাক্রমণের কোনো সম্পর্ক নাই। এটি ঋগ্বেদ পড়ে আমি নিশ্চিত হয়েছিলাম। কারণ ঋগ্বেদ পড়লেই বোঝা যায় যে এটা একটা ধর্ম সংস্কার আন্দোলনের গ্রন্থ। ধর্ম সংস্কার আন্দোলন করতে গিয়ে বা ধর্ম সংস্কার করতে গিয়ে পণ্ডিতদেরকে জনমত গঠন করতে হয়েছে আগে। এই জনমত গঠন করতে বা তৈরি করতে গিয়ে তাদেরকে মন্ত্র রচনা করতে হয়েছিল। সেই মন্ত্রের সমষ্টি হচ্ছে ঋগ্বেদ। ঠিক আছে, এটা আমি বুঝলাম। এরপর আমাকে সিন্ধু সভ্যতার সঙ্গে মেলাতে হচ্ছে। পরে শুধু না, কি সিন্ধু সভ্যতার সম্পর্কে কিছু ধারণা ছিল, মেলানো শুরু করলাম। সামান্য, তখন তো আমার খুব সামান্য ধারণা ছিল সিন্ধু সভ্যতার সম্পর্কে। সাধারণভাবে যেগুলো মানে 1989 সালে আমি পড়ছি বা 90 সালে পড়ছি, তার আগে বেশ আগের কিছু অল্প স্বল্প দু একটা বা 2-4টা বই পড়েছিলাম সিন্ধু সভ্যতার উপরে। তা থেকে যেটুকু ধারণা হয়, প্রাথমিক একটা ধারণা ছিল, সেখানে সুন্দরভাবে ফিট করে যাচ্ছে। সিন্ধু সভ্যতার সঙ্গে মানে খাপে খাপে মিলে যাচ্ছে বলতে পারো ঋগ্বেদ। কিন্তু আমাকে ওই ধর্ম সংস্কারের দিকে যেতে হচ্ছে। তো ধর্ম সম্পর্কে মোটামুটি আমার কিছু ধারণা তার আগে থেকে ছিল, কিছুটা ছিল। তাই মেলালাম, দেখছি যে 8-10টা ধর্ম সংস্কারের মতোই প্রত্যেকটা নতুন ধর্ম সেই স্থানের প্রাচীন যে ধর্ম বা পুরাতন প্রতিষ্ঠিত যে ধর্ম তার সংস্কারের মধ্য দিয়ে তৈরি হয়। প্রত্যেকটা নতুন ধর্ম, সেটা খ্রিস্টান ধর্ম হতে পারে, সেটা ইসলাম হতে পারে, সব ধর্মে তাই। এখন আমরা দেখছি যে বৈদিক ধর্মটা মানে ঋগ্বেদের যে ধর্ম গ্রন্থ সেটাও একইভাবে এসছে। পুরাতন প্রতিষ্ঠিত যে ধর্ম, পুরাতন যে ধর্ম ছিল তার সংস্কারের মধ্য দিয়ে আসছে। এখন প্রশ্ন হলো যে কেন এই সংস্কারের প্রয়োজন হয়েছিল। ওটা নিয়ে আমি আলোচনা বলেছি যে সিন্ধু সভ্যতায় নদী নিয়ন্ত্রণ ব্যবস্থা ছিল। নদীগুলোকে বাঁধ দিয়ে, জলকপাটযুক্ত বাঁধ দিয়ে নিয়ন্ত্রণ করা হতো। এর ফলে জল প্রবাহ নিয়ন্ত্রিত ছিল। এটা একসময় অকার্যকর হলো একটা দিক। আর সিন্ধু সভ্যতা প্রতিষ্ঠিত ছিল মূলত অহিংসা বা শান্তিপূর্ণ পদ্ধতির উপরে। এখানে জবরদস্তি বলপ্রয়োগ এটা ছিল না প্রায় বলতে পারো। পণ্ডিতরা মনে বলেন ছিল না। তো একেবারে এরকম বিশুদ্ধ সমাজ তো কল্পনা করে লাভ নাই। ছিল হয়তো, আমরা জানি না, ওইভাবে বোঝা যায় না। চিহ্ন খুব একটা, বলপ্রয়োগের চিহ্ন খুব একটা পাওয়া যায় না, তেমন ভাবে নাই। অস্বস্ত্র প্রায় নাই, যার ফলে কোনো প্রত্নতাত্ত্বিকরা মনে করেন, কোনো প্রত্নতত্ত্ববিদ মনে করেন সিন্ধু সভ্যতায় স্থায়ী সেনাবাহিনী ছিল না, স্ট্যান্ডিং আর্মি ছিল না। এই জন্য কেউ মনে করেন যে ওখানে রাষ্ট্রই ছিল না, সেনাবাহিনী না থাকলে রাষ্ট্র হবে কি করে। যাই হোক, এগুলো মতো আছে। তো এরকম একটা মানে সভ্যতা, অহিংস সভ্যতা মূলত। তাহলে তাই সিন্ধু সভ্যতার দুটো দিক দেখছি। একটা হচ্ছে নদী নিয়ন্ত্রণমূলক ব্যবস্থার উপর সভ্যতার প্রতিষ্ঠা, এটা তার একটা দিক। আরেকটা হচ্ছে মূলত শান্তিপূর্ণ পদ্ধতি বা অহিংসার উপরে সভ্যতার প্রতিষ্ঠা। এই নদী নিয়ন্ত্রণ আর অহিংসা, এই দুটো হচ্ছে সিন্ধু সভ্যতার কি বলবো মূল দুটো ভিত্তি, এই প্রতিষ্ঠার ভিত্তি। এখন নদী নিয়ন্ত্রণ ব্যবস্থা যখন অকার্যকর হয়ে গেছে, তখন সেখানে নদী নিয়ন্ত্রণকে ভাঙার জন্য একটা ধর্মীয় সংস্কার আন্দোলনের প্রয়োজন হয়েছিল, ধর্ম সংস্কারের প্রয়োজন হয়েছিল। কেন? ওই যে নদী নিয়ন্ত্রণ ব্যবস্থা যেটা কথা আমি বললাম, এইটা ধর্মের অংশ, পুরাতন প্রতিষ্ঠিত ধর্মের অংশ হয়ে গেছিল। সিন্ধু সভ্যতা আমার মানে যেটা অনুমান আর কি, সিন্ধু সভ্যতা মূলত প্রধানতই ধর্মমুক্ত ছিল, ধর্মবিশ্বাসহীন ছিল। সভ্যতা, শাসক গোষ্ঠী, সমাজও সাধারণভাবে। কিন্তু সভ্যতার যখন সংকট দেখা দিয়েছে, ক্ষয় হচ্ছে, তখন ধর্ম
ক্রমেই শক্তিশালী হচ্ছে, শক্তিশালী হয়েছে, আস্তে আস্তে শক্তিশালী ধর্মের হচ্ছে। রাইজ আপটা হচ্ছে, তখন ধর্মের উত্থান ঘটছে। উত্থান হচ্ছে। হ্যাঁ, ধর্ম উত্থান করতে গিয়ে যেটা হয়েছে, পুরাতন নদী নিয়ন্ত্রণ ব্যবস্থার অনুকূলে সেটাকে রাখা হয়েছিল। আচ্ছা আচ্ছা, প্রাথমিক প্রথম পর্যায়ে। হ্যাঁ, প্রথম পর্যায়ে নদী নিয়ন্ত্রণ ব্যবস্থাকে ধারণ করছে, কারণ নদীকে বাধা এটা সাংঘাতিক ব্যাপার। দেবতা বিশ্বাস যদি মানুষের থাকে বাধা হচ্ছে, তো সেরকম একটা ধর্ম তৈরি হচ্ছে যেটাকে জাস্টিফাই করবে যে নদী নিয়ন্ত্রণটাকে, নদী নিয়ন্ত্রণ সঠিক, এটা অন্যায় কোনো কাজ না, এটা মানে স্বাভাবিক একটা ঘটনা। এটাকে প্রতিষ্ঠা করার জন্য তো একটা ধর্ম প্রতিষ্ঠা করতে হয়েছে। যখন ধর্ম আসছে একটু করে, নদীর নিয়ন্ত্রণের ফলে যখন সংকট বাড়ছে, ওই মানে পলি জমছে, লবণাক্ততা বাড়ছে জমিতে, ফসল কমে যাচ্ছে, তার ফলে নদী এলোমেলো হয়ে যাচ্ছে। সরস্বতী নদী তো মরেই গেল এক সময়, যেটা সিন্ধু সভ্যতার সর্ববৃহৎ নদী, মরেই গেছে, সে মরে গেছে। দুই দিক থেকে বোঝা যায় সর্ববৃহৎ, একটা হচ্ছে ঋগ্বেদ, আরটা হচ্ছে এখন যেগুলো ওই ইয়েতে উপগ্রহ থেকে যে ইয়েগুলো নেওয়া হয়েছে, হ্যাঁ, চিত্র, যে ভূচিত্র যা পাওয়া গেছে, তাতেও প্রমাণিত এখন দেখা যাচ্ছে এটি বৃহত্তম। সিন্ধু নদীর চেয়ে অনেক বড় ছিল সরস্বতী, বিশাল নদী ছিল, এই শুকিয়ে গেছে, মরে গেছে। তো মানুষের হস্তক্ষেপে বলে আমাদের ধারণা। তো এখন এটার প্রতিক্রিয়াও আছে। তখন পুরাতন যে ধর্ম, যেটা শান্তিপূর্ণ সভ্যতার অনুকূল, একদিকে সভ্যতা শান্তিপূর্ণভাবে গড়ে উঠছে, তার অনুকূল ধর্ম তো তৈরি করতে হয়েছে, ধর্মবিশ্বাসী মানুষকে ইয়ে করার জন্য। সবাই তো আর লোকায়তনা বা ধর্মবিশ্বাসহীন না। যে জনগোষ্ঠী ধর্মবিশ্বাসী, তাদের জন্য একটা ধর্ম সংস্কার লাগে, ধর্ম লাগে, ধর্মটা শান্তিপূর্ণ পদ্ধতির, অহিংসার অনুসারী। তাহলে নদী নিয়ন্ত্রণের পক্ষে একটা মানে একটা দিক, আর হচ্ছে অহিংসার পক্ষে। এই দুটো উপাদান মিলিয়ে যে পুরাতন ধর্মটা যেটা দাঁড়িয়েছিল, পরবর্তীকালে যখন সভ্যতার সংকট দেখা দিল, নদী নিয়ন্ত্রণ ব্যবস্থা যখন ব্যর্থ হচ্ছে, নদী নিয়ন্ত্রণকে ভাঙার জন্য যুদ্ধের প্রয়োজন হচ্ছে, তখন যুদ্ধকে জাস্টিফাই করার জন্য আরটা সেখানে ধর্ম সংস্কার আন্দোলন করতে হলো। হ্যাঁ, সেইটার ফসল হচ্ছে ঋগ্বেদ। ওই দলিল হচ্ছে, ওই সংস্কারের দলিল হচ্ছে ঋগ্বেদ। এইটা হচ্ছে আমার মানে আমার সিদ্ধান্ত বলতে পারো। শামসুল আলম চঞ্চল এবং আমি, আমাদের দুজনেরই সিদ্ধান্ত এটা। এইটা নিয়ে আমরা তো সমর্থন পেয়েছি। পাকিস্তান আর্কিওলজির যিনি ডাইরেক্টর জেনারেল ছিলেন, ডক্টর মোহাম্মদ রফিক মুগল, তিনি তো আমাদের এই জায়গাটাকে সমর্থন করেছিলেন। বইতে তো তার সেটা উল্লেখ করেছিলেন। আপনার আর্য জন্য সিন্ধু সভ্যতা বইতেও তো তার উল্লেখ আছে। ওটা বোধহয় উল্লেখ আছে সম্ভবত বইটাতে, প্রথম দিকেই আছে সম্ভবত। এটা বোধহয় ইংরেজি বইটাতেও থাকতে পারে সম্ভবত। দেখ, এখন পাওয়া যাচ্ছে না, কিন্তু আছে, বাংলাতে আছে, ছিল আর কি। আচ্ছা, দেখ, আচ্ছা, হ্যাঁ, রবি মহলের মানে চিঠিটার এখানে আছে, কোথায় আছে এই মুহূর্তে বের করতে পারছি না। তিনি আমাদেরকে প্রথম সমর্থন করেছিলেন, সমর্থন সূচক একটা চিঠি পাঠান, আমাদের ইংরেজি বইটার পড়ে পাঠ করে। এটার আগে তো একটা ইংরেজি বই বেরিয়েছিল, তো তারও একটা এটা সংক্ষিপ্ত, আরিয়ানস এন্ড দ্য ইন দ্য সিভিলাইজেশন, ওনাকে পাঠানো হয়েছিল, দুজন, দ্য সিভিলাইজেশন অ্যান্ড দ্য এরিয়ান্স, এই নামে। ওইটা পড়ে উনি উচ্ছ্বসিত প্রশংসা করে একটা চিঠি দেন। কিন্তু আর্কিওলজিস্ট, খুব নাম করে আর্কিওলজিস্ট। যাই হোক, সংক্ষিপ্ত করি আলোচনাটাকে। এখন এটা আমাদের যেটা মানে সিদ্ধান্ত হলো, সেটা হচ্ছে সিন্ধু সভ্যতা ক্ষয়ের সময় একটা ধর্মীয় আন্দোলন হয়, যেটা নদী নিয়ন্ত্রণ ব্যবস্থার বিরুদ্ধে এবং যুদ্ধের পক্ষে।
এই জন্য যুদ্ধ দেবতা ইন্দ্রকে ঋগ্বেদের সামনে আনা হয়েছে। ঋগ্বেদ পড়লে বোঝা যায় যে তার আগে ওই ইন্দ্র না, বরুণ ছিল আচ্ছা, প্রধান দেবতা সিন্ধু সভ্যতার। ধর্মবিশ্বাসীদের প্রধান দেবতা বরুণা ছিল। এই বরুণের জায়গায় ইন্দ্রকে নিয়ে আসছে, এটা ঋগ্বেদ পড়লে বোঝা যায়। এখন এই একটা গৃহযুদ্ধ হলো, তাতে সমাজ বিভক্ত হয়ে গেছে। ওখানে দুটো ধর্ম সংস্কার হয়েছিল, একটা বৈদিক পক্ষকে মোকাবেলা করার জন্য আবেস্তা, অর্থাৎ সিন্ধু সভ্যতা তো শান্তির অনুসারী, অহিংস পদ্ধতির। আগেকার ধর্ম যেটা ছিল বরুণ কেন্দ্রিক ধর্ম ছিল, এই বরুণ কেন্দ্রিক ধর্মটা ছিল শান্তিবাদী। এখন যুদ্ধ করার জন্য, মোকাবেলা করার জন্য যুদ্ধের দেবতাকে এখানে যেটা হয়েছে, আবেস্তানদেরকে, মানে যারা আগের ধর্মের অনুসারী, শান্তিবাদী ধর্মের অনুসারী, তারাও একটা যুদ্ধের প্রয়োজনে একটা ধর্ম সংস্কার করেছিল নদী ব্যবস্থা রক্ষা করার জন্য। সেইটার গ্রন্থ হচ্ছে বা ওই দলিল হচ্ছে আবেস্তা। এটা হচ্ছে আমাদের আর কি সিদ্ধান্ত, আমাদের মানে তো আমাদের সিদ্ধান্তই বলতে পারো উপসংহার এই দুটো গ্রন্থ সম্পর্কে। এই গৃহযুদ্ধে শেষ পর্যন্ত আবেস্তানরা পরাজিত হয় এবং নদী নিয়ন্ত্রণ ব্যবস্থার সপক্ষে যারা ছিল, সেটা লোকায়ত হতে পারে, ধর্মবিশ্বাসহীন হতে পারে, পরাজিত হয়। তারপরে তো সভ্যতা ধ্বংস হয়ে যায়। সভ্যতা যখন ধ্বংস হয়, ওখানে তো লোক সংখ্যা ছিল প্রত্নতত্ত্ববিদদের মতে হিসাব অনুযায়ী 50 লক্ষ। এখন তারা বলছেন হয়তো হিসাব বদলাবে, আরো বাড়বে অনেক, কারণ অনেক নতুন নতুন নগর আবিষ্কার হচ্ছে, নতুন বসতি আবিষ্কার হচ্ছে। এর মধ্যে 3000-এর মতো বিশাল সভ্যতা, 10 থেকে 12 লক্ষ বর্গ কিলোমিটার ব্যাপী বিস্তৃত একটা সভ্যতা। এইখানকার মানুষরা যেটা পড়ে বুঝেছি ঋগ্বেদ পড়ে, অন্যান্য গ্রন্থ পড়ো, যে সিন্ধু সভ্যতার মানুষরা একে অন্যকে সম্বোধন করার সময় আর্য সম্বোধনটা করতে, বেশ করে সম্মানসূচক সম্বোধন ছিল। শব্দটা আমি অনুমান করি, এটা আমি পড়েছি, যেটা আমি সংস্কৃত ইয়েতে পড়েছি, যে ঋ ধাতু থেকে আর্য শব্দের উদ্ভব। ঋ হচ্ছে কৃষি, আরিয়া মানে আর্য তো আমরা বাংলায় বলি, আসলে আরিয়া। হ্যাঁ, আরিয়া হচ্ছে মানে কৃষক, মানে যারা কৃষির উদ্ভাবন ঘটিয়েছিল, প্রবর্তন করেছিল, তাদেরকে বোঝাতে হয়তো আরিয়া শব্দটা বলতো। কারণ আমি এবার চিন্তা করি, আমি তো আমার অভিজ্ঞতা হচ্ছে গ্রামের অভিজ্ঞতা, এই দিনাজপুর, রংপুর, আমার বাড়ি তো দিনাজপুরে, ওদিকে মানুষ ওই দেখেছি এই লাঙ্গল যখন জমি চষে যখন গরু দিয়ে, তখন রা 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 করে চিৎকার করে, অনেক সময় গরুকে কন্ট্রোল করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য। খালি যে দিয়ে মুখ দিয়ে শব্দ করে, লাঠি দিয়ে মারে বা গুতা দেয় বা ভাব দেখায় যে মারবে, সে তাই না, রা 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 করতে থাকে, রা রা রা। তো এইটা আমার কাছে মনে হয়েছিল, ওই মানুষরা এই শব্দ করতো যখন গরু নিয়ে হোক, তার আগে তো মানুষ দিয়েই তো মানুষ মানে হাল চাষ করাতো, যা বুঝি। হয়তো 5 জন 7 জন বা 10 জন মিলে লাঙ্গল টানতো, পেছনে হয়তো 1 জন 2 জন ধরে থাকতো আর চিৎকার করতো, ওইভাবে হয়তো, যাই না। গরু দিয়ে তো শব্দটা হয়, হতে পারে ওখান থেকে আরিয়া মানে হচ্ছে কৃষক, আর পরবর্তীকালে এই আরিয়া শব্দটাই হয়ে গেল সভ্য, ভদ্র, ধার্মিক, শ্রেষ্ঠ, প্রভু, এগুলো বোঝাতে। এটার সাথে তাহলে জাতিবাচক কোনো সম্পর্ক, জাতি হিসাবে আর্য বোঝায় না। হ্যাঁ, এখন এটা সিন্ধু সভ্যতার অধিবাসী ব্যবহার করতো। এটা যারা এরা যেখানে গেছে, ইউরোপ পর্যন্ত গেছে, শব্দটাকে নিয়ে গেছে।
পরবর্তীতে তো সেখানে আর জাতি হিসেবে ওরা জাতীয় বানিয়ে দিয়েছে, হিটলার তো হ্যাঁ জার্মান জাতিকে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জাতি, আর্য জাতি হিসেবে। একমাত্র খাঁটি আর্য আর্য, জাতি হ্যাঁ। হিসেবে ঘোষণা করলেন, মনে করলেন। এটা হতে পারে মনে করা, কিন্তু এটা সিন্ধু সভ্যতার সৃষ্টি। সিন্ধু সভ্যতার অধিবাসীরা মূলত আমি বলছি ছড়িয়ে গেছে, সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। তারা বিশাল সভ্যতা, 50 লক্ষ মানুষ যদি একসঙ্গে মানে ছড়িয়ে যায় সারা পৃথিবীতে, একটা বিরাট বিস্ফোরণের মতো হয়েছে। সভ্যতার ধ্বংস একদিনে হয়নি, কিন্তু হয়েছে তো। যুদ্ধের বিরাট ভূমিকা ছিল এটা আমি মনে করি না, কারণ নদীর নিয়ন্ত্রণ ব্যবস্থা ভাঙতে, এটা গৃহযুদ্ধ, বৈশত্র আক্রমণ না তো। এই জন্য সিন্ধু সভ্যতায় ঋগ্বেদে যুদ্ধের এত বিবরণ পেল, সিন্ধু সভ্যতায় যুদ্ধের ইয়ে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, ধ্বংসের মধ্য দিয়ে যে ধ্বংস, মানে যুদ্ধের মধ্য দিয়ে, প্রলয়ঙ্কর যুদ্ধের মধ্য দিয়ে ধ্বংস হচ্ছে, তার প্রমাণ চিহ্ন নাই। এইটা এইটা প্রত্নতত্ত্ববিদরা মনে করেন না যে ধরনের কোনো বিরাট কোনো যুদ্ধ, প্রলয়ঙ্কর যুদ্ধ হয়েছিল, সেটা না, ওই পরিত্যক্ত হয়েছে। আসলে নদী নিয়ন্ত্রণ ব্যবস্থা অকার্যকর হলেই তো এগুলি সভ্যতা পরিত্যক্ত হয়। তো নদী নিয়ন্ত্রণের বাদ আসলে নদীকে মুক্ত করার আন্দোলন বলতে পারো এক অর্থে, যুদ্ধটাও নদীকে মুক্ত করার জন্যই। হ্যাঁ, আর আর্য সম্পর্কে মানে অন্য কোনো ধারণা করাটা উচিত হবে না, ভুল। আর্য কোনো রেস না, কোনো জাতিবাচক শব্দ নয়। এটা ভারতীয় পরবর্তীকালেও দেখা যাচ্ছে বৌদ্ধের আমলে, জৈন ধর্মের যখন পরিবর্তন হচ্ছে মহাবীরের সময়, তখন আর্য শব্দের ব্যবহার ছিল সম্মানসূচক, সম্মানসূচক, হ্যাঁ, তখন ব্যবহার হচ্ছে, পরবর্তীকালেও হচ্ছে। এর সঙ্গে ধর্মের সম্পর্ক নাই, এর সঙ্গে জাতির সম্পর্ক নাই, এটা হচ্ছে একটা সম্মানসূচক শব্দ সিন্ধু সভ্যতায়, সিন্ধু সভ্যতায়, ভারতীয় সভ্যতায়ও, হ্যাঁ, পরবর্তীকালেও, সিন্ধু সভ্যতা পতনের অনেক পরেও এই আর্য হিসেবেই সম্বোধন করা হতো।